স্বাগতম বন্ধুরা, কেমন আছেন সবাই? বাইকার গিরিতে আরও একবার স্বাগতম সবাইকে। আপনাদের সাথে বরাবরের মতো মইনুদ্দিন হীরা আছি বাইকার গিরির পক্ষ থেকে। আজকে বন্ধুরা আমরা চলে আসছি বাংলাদেশের কমিউটার সেগমেন্টের সবচেয়ে জনপ্রিয় একটি বাইক হোন্ডা লিভো 110 সিসি বাইকটির ইউজার রিভিউ নিয়ে। আমরা আজকে এই বাইকটির ভালো দিক মন্দ দিক সব কিছুই তুলে ধরবো আপনাদের সামনে। আশা করি ব্লগটি ভালো লাগবে সবাই। যদি ব্লগটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যত বেশি বেশি শেয়ার করবেন আর তত ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। বন্ধুরা, ফার্স্টেই মন্দ দিকগুলো সম্পর্কে একটু বলি, কারণ মন্দ দিকগুলো আসলে শেষে বললে ভালো লাগবে না কারোরই। আসলে সব ভালো তার শেষ ভালো তার কথাটা আছে। তো চলুন বন্ধুরা তাহলে শুরু করি মন্দ দিকগুলো বলা। ফার্স্টে যেটি মন্দ দিক বলবো সেটি হচ্ছে বাইকের থ্রোটল রেসপন্স। বাইকটি 110 সিসি হওয়া সত্ত্বেও বাইকের থ্রোটল রেসপন্স অত্যন্ত কম, যেটি আপনাকে হাইওয়েতে ভোগাবে। সিটিতে তেমন একটা বুঝতে পারবেন না আপনি, তবে আমি হাইওয়ে এবং সিটি দুটোই রাইড করে দেখেছি। হাইওয়েতে যখন আপনি হাই স্পিডে যখন ওভারটেকিং করবেন তখন আপনাকে যথেষ্ট ভোগাবে এই বাইকটি, কারণ এখানে পিক আপ অনেক কম, যার ফলে আপনি খুব বেশি স্পিডে ওভারটেকিং করতে খুব রিস্কের ভিতরে ওভারটেকিং করতে হবে। অর্থাৎ আপনি যদি এক্সপিরিয়েন্স বা স্কিল না থাকে সেক্ষেত্রে ওভারটেকিং না করাই ভালো। ধীরে সুস্থে দেখে শুনে আপনি বাইকটি রাইড করাই ভালো হবে আমার মতে, আমার ব্যক্তিগত অভিমত এটি। 2 নম্বর যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো মন্দ দিকে, সেটি হচ্ছে বাইকের পিছনের চাকা। বাইকের পিছনের চাকাটি অত্যন্ত চিকন, যার ফলে স্কিড করার সম্ভাবনা অনেক বেশি এবং অত্যন্ত হার্ড কম্পাউন্ডের একটি টায়ার হওয়াতে আপনি প্যাক কাদা রাস্তায় গেলে অথবা ভাঙাচোরা রাস্তায় গেলে আপনাকে অনেক বেশি ভোগাবে বাইকের পিছনের চাকাটি। তো আমার সাজেশন থাকবে যে আপনারা অত্যন্ত সতর্কতার সাথে বাইকটি রাইড করবেন, দেখে শুনে বুঝে তারপর রাইড করবেন। অযথাই আপনারা স্কিলধারী না হয়ে অথবা অভিজ্ঞ না হয়ে এই বাইকটি নিয়ে ফুল স্পিডে বা আপনি মনে করেন 100 স্পিড তুলতে যাচ্ছেন ওইরকম কোনো টেন্ডেন্সি নিয়ে বাইক কখনোই চালাবেন না, কারণ আমি অনেকবারই এই দুর্ঘটনার শিকার হয়েছি। এই চলন্ত অবস্থায় স্কিড করেছে গাড়িটি এবং আমি অ্যাক্সিডেন্টও করেছি বেশ কয়েকবার। 3 নাম্বার যে মন্দ দিক সেটি যদি বলি সেটি হচ্ছে বাইকের পিছনের সাসপেনশন। আমার কাছে যেটি মনে হয়েছে সেটি বাইকের পিছনের সাসপেনশনটি অনেক বেশি হার্ড, অর্থাৎ খেলে কম, যেটি সহজ বাংলা ভাষায় যদি বলি, যার জন্য আপনি ভাঙাচোরা রাস্তায় যখন যাবেন যতই অনুভব করবেন। এছাড়া আপনি ফিডব্যাকটা তেমন খুব একটা ভালো পাবেন না। তো এটা নিয়ে আর বেশি কিছু বললাম না। 4 নম্বর যে খারাপ দিকটি সেটি হচ্ছে বাইকের সিট কমফোর্ট। বাইকের সিট কমফোর্ট খুব একটা ভালো না, যদিও আপনি মনেই হয় না যে এটি একটি 110 সিসি বাইক, মনে হয় যে আপনি 150 সিসি কোনো বাইকে বসে রাইড করছেন, কিন্তু এটা সিটিং কমফোর্টটা অত বেশি কমফোর্টেবল না। 5 নম্বর যে খারাপ দিকটি সেটি বলবো বাইকের হেডলাইট। এখনকার সময় এসে 2021 সালে এসেও বাইকের হেডলাইটটি হ্যালোজেন দেওয়া হয়েছে, যেটি একেবারেই উচিত হয়নি হোন্ডার। আমার যেটি ব্যক্তিগত সাজেশন থাকবে সেটি হচ্ছে এই বাইকটিতে হ্যালোজেন বাল্বটি না দিয়ে যদি এলইডি বাল্ব দেওয়া হয় সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে। দাঁড়ান ভাই, আস্তে আস্তে চলে যাওয়ার কিছু নাই। খারাপ দিক তো বললাম অনেকই, এখন বলবো ভালো দিক। ফার্স্টেই ভালো দিক যদি বলি সেটা হচ্ছে বাইকের লুকস। বাইকের লুকস অসাধারণ, মনেই হবে না এটি 110 সিসি একটি বাইক, মনে হবে এটি 150 সিসির কোনো বাইক। আর যখনই ফার্স্ট ইমপ্রেশনে কে দেখবে সেই চিন্তা করবে যে এটি 150 সিসির বাইক। অর্থাৎ লুকস নিয়ে কোনো কথা হবে না। লুকসের যদি মার্ক দিতে হয় 10-এ 10, আর কোনো কথা নাই, এখানে আর কোনো কথা হবে না। 2 নাম্বার যে ভালো দিক সেটি হচ্ছে বাইকের মাইলেজ। বাইকের মাইলেজ আমি সিটিতে পেয়েছিলাম 50, হাইওয়েতে পেয়েছিলাম 55 থেকে 57। তবে মাইলেজটা একটু যদি ডেভেলপ করে সেক্ষেত্রে আরও ভালো হবে আমার ধারণা। বাইকের 3 নাম্বার ভালো দিক সেটি হচ্ছে বাইকের ফ্রন্ট ডিস্ক ব্রেকটি 240 mm একটি ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এবং সেই সাথে জাপানি ব্র্যান্ড নিশিনের ক্যালিপার ইউজ করা হয়েছে, যেটি আপনাকে এক কথায় অসাধারণ একটি ব্রেকিং সিস্টেম উপহার দিবে।
যেই বাইকটি রাইড করে সামনের ব্রেক নিয়ে কোনো কথা বলার কোনো স্কোপ থাকে না। 4 নাম্বার যে ভালো দিক সেটি হচ্ছে বাইকটির ডিস্ক ব্রেক এবং ড্রাম ব্রেক উভয় ভার্সনে বাংলাদেশে অ্যাভেলেবল। যার যেমন সামর্থ্য সে ওইরকমই নিতে পারবে, অর্থাৎ সবাই এই বাইকটি ব্যবহার করতে পারবে। তো এটি বাইকের চতুর্থ ভালো দিক হিসেবে আমি মনে করি। 5 নাম্বার ভালো দিক যেটি সেটি হচ্ছে বাইকে বর্তমানে সেমি ডিজিটাল মিটার করা হয়েছে, তবে ফুললি ডিজিটাল মিটার করা হলে আরও একটু ভালো হতো। আসলে আমরা বাঙালি, আমাদের চাহিদা অনেক বেশি, আমরা অনেক অল্পতে অনেক বেশি একটু চাই। তো আমার দিক থেকে মনে হয় যে যদি ডিজিটাল করা হয় ভালোই। হোন্ডা যদি এদিকে নজর দেয় সেক্ষেত্রে আমাদের জন্যই উপকার হবে, বাইকারদের জন্যই উপকার হবে। যারা আমরা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে এবং কম দামে কমিউটার সেগমেন্টের বাইকগুলো কারা ইউজ করে মূলত আসলে যারা ডেইলি ইউজের প্রয়োজনে এবং টুকটাক অফিস করবে কিংবা আশেপাশে কোথাও যাবে সেই চিন্তা ধারণা থেকেই বাইকগুলো কেনা। সো এখানে যদি আরেকটু এই কোম্পানিগুলো যদি আরেকটু স্বচ্ছতার প্রমাণ দেয় সেক্ষেত্রে আমাদের জন্য অনেক বেশি ভালো হবে। তো আমার মতে বাইকটিতে ডিজিটাল মিটার দেওয়াটা অত্যন্ত ভালো একটি দিক বলে বিবেচিত হবে। বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভালো দিক মন্দ দিক সবই বললাম। আশা করি ব্লগটি ভালো লাগলো, আর ব্লগটি ভালো লাগলে আগেই বলেছি যত বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, তত বেশি ভালো ভালো ব্লগ করার অনুপ্রেরণা পাবো আমি। কারণ আপনাদের জন্যই আমার এই ব্লগগুলো করা, এবং নিজের অনুপ্রেরণা পাই তখনই যখন আপনারা আমাকে সাপোর্ট করে যান। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হোন্ডা মানেই হোন্ডা বলতেই বাংলাদেশের ভিতরে একটি ক্রেজ এখনও আছে, ছোট থেকে বড়, কৈশোর থেকে বুড়ো। যারাই হোন্ডা শুনে, হোন্ডা মূলত একটি জাপানি ব্র্যান্ড যদিও, কিন্তু বাংলাদেশে হোন্ডার গুরুত্ব, ভালোবাসা যেটাই বলেন না কেন সেটি অন্যরকম এক লেভেলে পর্যায়ে এখনও আছে। যদিও বা বর্তমানে ইয়ামাহা, সুজুকি সহ অন্যান্য আরও বাজাজ, তো টিভিএস সহ আরও অন্যান্য অনেক ব্র্যান্ডই বাংলাদেশে অ্যাভেলেবেল এবং জনপ্রিয়তা পাচ্ছে। এবং কিছু চাইনিজ ব্র্যান্ডও ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশে। তবে হুন্ডার প্রতি বাংলাদেশের মানুষের আকর্ষণ বরাবরের মতোই অন্যরকম, সেটি আর নতুন করে বলার কিছু নেই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।